বাংলার ভাষা আন্দোলন আপনি বুঝতে পারবেন না যদি আপনি 47-এর আপনার আন্দোলন, বিশেষত বাঙালি মুসলমানের, বাঙালির যে কৃষক শ্রেণী, বৃহত্তর যে কৃষক সমাজ, তাদের আন্দোলন এবং লড়াই আপনি বুঝতে না পারেন। প্রথমত লড়াইটা ছিল আমাদের এখানে পাকিস্তান কায়েমের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের কৃষক, প্রথম পশ্চিম পাকিস্তান না, বাংলাদেশের কৃষক, বাংলা মানে বৃহত্তর বাংলা, বড় বাংলা কৃষকরা ছিল। কেন তারা করেছে? কারণ হলো যে মনে রাখতে হবে যে আমাদের যে ইংরেজ ঔপনিবেশিক শাসনটা শুরু হয়েছিল কাকে, সিরাজউদ্দৌলার, যার যে তার যে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে, মানে ইংরেজের বাংলা দখলের মধ্য দিয়ে, খুব গুরুত্বপূর্ণ। ফলে আমাদের অ্যান্টি কলোনিয়াল লড়াইটা মূলত কী হবে, এটা কিন্তু আসলে বাংলার জায়গা থেকেই লড়াই। তো বাংলা জায়গা থেকে লড়াইয়ের আরেকটা এলিমেন্ট ঢুকে পড়েছে এর মধ্যে, সেটা হলো যে পার্মানেন্ট সেটেলমেন্ট। যে পার্মানেন্ট সেটেলের মধ্যে দিয়ে আমাদের যে জমিতে যে ভূমি ব্যবস্থার যে বিবর্তন, এটা না বুঝলে কিন্তু আমরা 1947 আমরা বুঝতে পারবো না। ফলে আপনি কি হচ্ছে ঘটনাটা, যে পার্মানেন্ট সেটেলমেন্টের দ্বারা আপনি কৃষকদেরকে জমি হারা করেছেন, জমির মালিক হয়ে গেছে মধ্যস্বত্বভোগীরা, মানে জমিটা ইজারা। এখন যে ইজারার কথাটা বলেন না, ইজারাটা তখন ওখান থেকে এসছে। কীরকম, যে জমি মালিক হলো জমিদার, জমিদার কোন অর্থে মালিক, যে জমিদার ইংরেজের যে খাজনা বছর বছর সে খাজনা পরিশোধ করবে, কেমন, আর সে জমি দেবে যাকে খুশি, যার কাছে সে যতটুকু আদায় করতে পারে, এটা জমিদারের ব্যাপার। ফলে আমাদের এখানে জমিদারি ব্যবস্থায় এসেছে একটা মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী, যে শ্রেণী কৃষকদেরকে শোষণ করে সে কলকাতা শহর গড়ে তুলেছে। কলকাতার প্রত্যেকটা বাড়িতে, কলকাতার প্রত্যেকটা প্রাসাদে বাঙালি মুসলমানের রক্ত, কৃষকের রক্ত জমা হয়ে আছে। কলকাতা শহরই গড়ে উঠেছে পূর্ব বাংলা, এখনকে এই আমাদের এই কৃষি প্রধান বাংলাকে শোষণ করার মধ্য দিয়ে, কৃষকদেরকে শোষণ করার মধ্য দিয়ে। কলকাতার যে তথাকথিত যে কলকাতার শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, শিক্ষিত কলোনিয়াল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, মানে ঔপনিবেশিক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যে যেখান থেকে পরবর্তীকালে উকিল, মুক্তার, ডাক্তার, শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছে, এরা প্রত্যেকেই কিন্তু এই নতুন জমিদারি ব্যবস্থার ফল। এটা একটা ফিউডালিজম, একটা ফিউডাল সম্পর্ক, মানে ভূসম্পত্তির মালিকানা, একটা মানে ফিউডাল ভূমালিকানার যে ধরন, কেমন, যে ভূমালিকানার ধরনটা আবার এখানকার না, আরোপিত, মানে চিরস্থায়ী বন্দোবস্তের আরোপিত, বাড়ি থেকে আরোপিত, এখানের মধ্য দিয়ে একটা কলকাতা শহর গড়ে উঠেছে। ফলে কলকাতা শহর কিন্তু একটা কলোনিয়াল শহর, একটা কলোনিয়াল প্রোডাক্ট, এটা বুঝতে হবে আমাদেরকে। ফলে এর বিরুদ্ধে কিন্তু এখানে বাংলাদেশে এই প্রথম লড়াইটা শুরু হয়, সেটা কি মুসলমানদের লড়াই, মানে মুসলমান লড়াই, মানে আপনি কৃষকের লড়াই ধরতে হবে। এই কৃষকের লড়াই কিন্তু খালি মুসলমানরা ছিল তা কিন্তু না, এই যে নিম্নবর্গদের, দলিতদের, এরাও এর সঙ্গে যুক্ত ছিল, তারাও কিন্তু শোষিত। ফলে পাকিস্তান আন্দোলন খেয়াল করবেন, দলিতরা কিন্তু পাকিস্তান আন্দোলনের কিন্তু সমর্থন দিয়েছিল, কারণ তারা কিন্তু ব্রাহ্মণদের দ্বারা শাসিত, নির্যাতিত, ঠিক আছে না। আপনি তো যোগেন্দ্রনাথ মণ্ডল ইতিহাস জানেন সকলে, তারা ওরা তো পাকিস্তানকে ভোট দিয়েছে। ফলে এই লড়াইটা ছিল ব্রাহ্মণ্যবাদ বিরোধী এবং একই সঙ্গে ইংরেজের দ্বারা সৃষ্ট জমিদার তন্ত্র, এটার বিরোধী। এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এই দুটো বুঝতে পারেন। আচ্ছা, তাহলে 47 সালটা ছিল অত্যন্ত প্রোগ্রেসিভ একটা মুভমেন্ট, খুবই প্রগতিশীল, মানে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত প্রগতিশীল মুভমেন্ট। আচ্ছা, এদের যে প্রগতিশীল তার একটা চরিত্র ধরিয়ে দিই। এখানকার যারা বাঙালি মুসলমানের পক্ষে যারা রাজনীতি করতেছিলেন, মাওলানা ভাসানী থেকে সব, মানে শের মালা ফজল হক, এরা চাইতেছেন যে জমি থেকে পার্মানেন্ট সেটেলমেন্টের সম্পূর্ণ রদ করে দেওয়া এবং কৃষককে জমির মালিক করা। কি করতে যাচ্ছে, কৃষক জমির মালিক হবে এবং এই যে মধ্যস্বত্বভোগী মানে জমিদার প্রথার উৎখাত। তো জমিদার প্রথার তো উৎখাত হয়ে গেল 1953-তে, ঠিক আছে, এটা তো বিরাট অ্যাচিভমেন্ট। আচ্ছা, বামদের কি ভূমিকা ছিল দেখেন, আমরা বলতেছি জমিদারি শ্রেণী আকারে উৎখাত করে দেব, আর বামরা তখন করতেছে তেভাগা আন্দোলন। আপনি খেয়াল করেন যে মুভমেন্টটা যেটা বামরা প্রচার করতেছে, তেভাগা আন্দোলন ছিল সত্যিকারের প্রোগ্রেসিভ মুভমেন্ট। তেভাগা আন্দোলন কেমন সত্যিকারের মুভমেন্ট হয়? তেভাগাতে জমিদার তো আছে, তেভাগার লড়াইয়ের কি মূল বক্তব্য কি, যে জমিদার পাবে 1 ভাগ, বর্গাদার পাবে 1 ভাগ নাকি, এবং আপনার আরেকটা ভাগ পাবে মধ্যস্বত্ব আরেকটা ভোগের মধ্যে।
তো এই যে 3 ভাগ যে আপনি ভাগ করলেন, তেভাগ আন্দোলন, এটা তো প্রোগ্রেসিভ আন্দোলন ছিল না। মূল আন্দোলনটা ছিল যে জমিদার ভূমি থেকে জমিদার প্রথা যেটা আরোপ করা হয়েছে, ইংরেজ যেটা করেছে, এটার উৎখাতটা করে। ফলে 47টা ছিল একটা প্রোগ্রেসিভ একটা মুভমেন্ট, যেটা বামপন্থীরা তথাকথিত যারা বাম, এটাকে কখনো তারা স্বীকার করে না। কেন? কারণ ওই জমিদারি প্রথা উচ্ছেদের যে লড়াই, সেই লড়াইটার মধ্যে স্বভাবতই যারা শত্রু আকারে হাজির হয়েছিল, এরাই ছিল মহাজন, এরাই ছিল জমিদার, এবং এরা অধিকাংশ ছিল হিন্দু। ফলে এর রূপটা একটা ধর্মীয় রূপ নিয়েছিল, এটা একটা ধর্মীয় রূপ ছিল। ওকে, এখন আপনি যখন জমির মালিক হলেন, তখন আপনার প্রথম স্বপ্নটা কি? প্রথম স্বপ্নটা হলো যে এই যে এতকাল, এই প্রায় আপনি 100 বছর ইংরেজি শিখেন নাই, এবং বাকি 100 বছর ইংরেজের সঙ্গে তাবেদারি করে যে হিন্দু উকিল, হিন্দু মুক্তার, হিন্দু ডাক্তার, হিন্দু শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছে, তাদের বিশ্ববিদ্যালয়, তাদের কলেজ, তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এর বিপরীতে বাঙালি মুসলমানদের তার তো একটা কি আকুতি আছে না, তার নিজের বিকাশের একটা আকুতি আছে। ফলে সে তো বিশ্ববিদ্যালয় চায়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল 1920 সালে, খেয়াল করেন 1920 সালে। ফলে সেও তো চায় তার ছাত্ররা আগের মতো উকিল হোক, মুক্তার হোক, ডাক্তার হোক, যেতে এর আগে তারা প্রত্যেকটা পদে পদে যে নির্যাতন, যে জুলুম তারা স্বীকার করেছে। ঠিক আছে, এখন এরই পরিপ্রেক্ষিতে এবার আপনি ভাবেন যে একটা কৃষক মরিচ বেচে, পাট বেচে তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠাচ্ছে, আপনি সেই ছাত্রের বুকে গুলি করেছেন। এটা ছিল বাঙালি মুসলমানের বুকে গুলি করা। বাঙালি মুসলমানের বুকে আপনি গুলি করলেন। কেন গুলি করলেন? সে এই প্রথম 100 বছর সে ইংরেজি শিখে নেই, এই প্রথম সে ইংরেজি শিখে, এই প্রথম সে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রবেশ করে প্রতিযোগিতা করছে ইতিমধ্যে পরিগঠিত আপনার হিন্দু জাতিবাদী শক্তির বিপরীতে। ঠিক আছে তো? ফলে যখন আপনি ছাত্রকে গুলি করলেন, এটা দাবানলের মতো ছড়িয়ে গেল। এই দাবানলে ছড়িয়ে যাওয়াটা কি ছিল স্লোগান? যে নুরিলাম, যে আপনি ছাত্রকে হত্যা করেছেন, এটা ছিল মূল ইস্যু। যারা এটাকে শুধুমাত্র ভাষা আন্দোলন আকারে যারা পড়েছেন, কালচারালি পড়তে গেছেন, বদরুদ্দিন উমর থেকে শুরু করে, তাদের প্রত্যেকেরই পাঠ ভুল পাঠ। এই জন্য তারা কখনো মার্কসিয়ান পাঠ করেননি। মার্কসের যে ক্রিটিকটা, যে ভূমি মালিকানার যে বিবর্তন, এই উমর সাহেব একটু সচেতন ছিলেন, এটাকে তিনি লিঙ্ক করতে পারেন, ঠিক না? উনি কাজ করেছেন, কিন্তু শেষাবধি তিনি বাঙালি জাতিবাদী ছিলেন। তিনি বাঙালি জাতিবাদের বাইরে শ্রেণীর রাজনীতি তিনি আসলে তিনি অ্যাড্রেস করতে পারেন নাই। শ্রেণীর রাজনীতি অ্যাড্রেস করলে তিনি দেখতেন যে সেই সময় এই ভাষা আন্দোলনে যে বিপুলভাবে যারা অংশগ্রহণ করেছে, এদের সকলে কিন্তু মুসলমান। কেন তারা করে? যদিও বাংলা ভাষা নিয়ে কেন করেছে? তারা দেখছে যে আমরা এই যে পাকিস্তান করলাম, তারপরেও ছাত্রের বুকে গুলি লাগলো কেন? ছাত্রকে কেন আপনার হত্যা করা হলো? এটা কি পরিমাণ ডিপ আঘাত করেছিল এটা বুঝবেন যে সেই সময় যারা, এটা আপনার আব্দুল মতিন ভাইয়ের কাছে এটা শোনায় আমার এই গল্প, আমি তিনি তার কোনো বইতে লিখেছি কিনা আমি জানি না, আমি নিজে এটার সম্পর্কে খুবই সচেতন। শহীদ মিনার তো ঢাকায় কুটিরে বানাই দিচ্ছে প্রথমে, যারা আপনার ইট সুরকি দিচ্ছে ঢাকার, দেখবেন আমি সেই গল্প প্রত্যেকটা জানি। 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে হাতের বালা খুঁড়ে দিচ্ছে যে মেয়েরা, ধনী মুসলিম পরিবারের মেয়েরা, এটা তো সব উর্দু স্পিকিং কুট্টি মেয়ে। তো বাংলা ভাষার জন্য তারা এটা কেন দিচ্ছে? তারা তো এটা বাংলা ভাষার পক্ষের আন্দোলন আকারে শুধু দেখে নেই, তারা দেখেছে এই যে নিপীড়িত বাঙালি মুসলমানের যে তার যে লড়াই, তার লড়াই ধারাবাহিকতা আকারে সেটা দেখেছে। পরবর্তীকে এটাকে একটা জাতিবাদী তত্ত্বে পরিণত করে ইসলামকে এখান থেকে বাদ দেওয়া একটা পরিকল্পিত একটা চর্চা চলেছে। যদি আমরা বাংলা ভাষা এবং সংস্কৃতির মধ্যে ইসলামকে অন্তর্গত করতে পারতাম এবং নতুন বাংলা পরিচয়টা গড়ে তুলতে পারতাম, আজকে তো 2 বাংলা কিন্তু আলাদা থাকার দরকার ছিল না। আজকে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যই আমাদের কাছ থেকে আলাদা হওয়ার কোনো কথা ছিল না। তাহলে আমরা দেখবো যে কী করেছি আমরা, মানে উচ্চবর্ণের হিন্দুরা বাংলা ভাষাকে তাদের একচ্ছত্র আধিপত্য এবং অধিকার আকারে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, সেখান থেকে মুসলমানদের বাদ দিয়েছে। আপনি ধরুন ইভেন সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন, আজকে আপনি ঋত্বিকের ছবি দেখেন, ওখানে মুসলমানরা নাই, অনুপস্থিত। অদ্ভুত না?
এটা তো খারাপ লোক না। আপনি তো বলতে পারবেন না যে আপনার সত্যজিৎ রায় খুব সাম্প্রদায়িক লোক। আপনি তো বলতে পারবেন না যে আপনার কি বলে এই ঋত্বিক ঘটক সাম্প্রদায়িক মানুষ। কিন্তু তাদের সাম্প্রদায়িকতা ধরা পড়ে অনুপস্থিতি, কোনো মুসলিম চরিত্রের অনুপস্থিতি। বাংলায় কোনো মুসলিম চরিত্র নাই, এটা অস্বাভাবিক। এখন যখন আমি সত্যজিৎ রায়ের সিনেমা আপনি দেখেন, অবাক লাগে, তিনি কোনো মুসলিম গল্প নিয়ে মুসলিম পরিবারে তিনি কোনো ছবি করেন না। ঋত্বিকতায় পদ্মানদী মাঝি পত্রিকা সেখানেও কিন্তু আপনার হোসেন আলী চরিত্রটা এসছে একটা প্রান্তিক চরিত্র আকারে। তাহলে দেখছেন যে মুসলমান অনুপস্থিত ছিল, বাঙালি জাতীয়তাবাদী চিন্তার মধ্যে মুসলমান অনুপস্থিত, মুসলমান বাইরে, চিন্তার বাইরে। তো এর তো একটা প্রতিক্রিয়া আছে। তো স্বভাবতই যাকে আপনি প্রান্তিক রেখেছেন, বাইরে রেখেছেন, সে তো লড়াই করবে আবার। সে প্রথম লড়াইটা সে কী করেছে, প্রথমত তার ভাষা এবং সংস্কৃতির, প্রথম সে তার জমি মালিকানা সে আদায় করেছে, 2 নম্বর সে তার ভাষা এবং সংস্কৃতির মালিকানা, এটা যে তার, এটা যে তারই ভাষা, এটা সে দাবি করা শুরু করেছে। এই দুইয়ের মিলনে বাংলাদেশের তৈরি হয়েছে। এখন আমরা এখনো পর্যন্ত এই বিচ্ছিন্নতাকে আমরা কিন্তু টিকিয়ে রাখছি। আমরা মনে করছি যে যে ইসলামকে বাদ দিয়ে আপনি শুধু বাঙালি জাতীয়বাদ করলে আপনি বাংলার সংস্কৃতি গড়ে তুলতে পারবেন। আবার আরেক পক্ষ আছে, তারা মনে করে ইসলাম কায়েম করা মানে হলো বাংলা ভাষা এবং সংস্কৃতি বাদ দিয়ে আরবের সংস্কৃতি, ইরানের সংস্কৃতি, তুরানের সংস্কৃতি নিয়ে আসা। এই দুটোই কিন্তু সত্যিকার অর্থে বাংলা দেশকে নতুনভাবে গঠন করবার দুশ্মন, দুটো ধারে, দুটোর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, দুমুখে সাপের মতন। এবং যদি আমরা বুঝতে পারি যে আমাদের এখনকার পর্যায়টা হচ্ছে যে মূলত একদিকে আমাদের ভাষা এবং সংস্কৃতির মধ্যে বাস করতে শেখা, মানে আমার চিন্তা চেতনা সমস্ত কিছু আমি কোথায় তৈরি করি, আমার ভাষার মধ্যে বসে আমি তৈরি করি। ফলে ভাষার সঙ্গে তো আপনার কোনো রকম আপনার কি বলে কোনো আপোষ চলে না, সংস্কৃতির সঙ্গে কোনো আপোষ চলে না, ঠিক আছে না? তাহলে ধর্ম, যে ধর্মটা আমার ভাষা এবং সংস্কৃতি উৎখাত করতে যায়, এটা তো ইসলাম না। তাহলে আমাকে দেখতে হচ্ছে যে ইসলাম বৈচিত্র্যে বিশ্বাস করে, যে ইসলাম দাবি করে যে বাংলা ভাষা তো আল্লাহর তৈরি ভাষা, যে ইসলাম দাবি করে বাঙালি হওয়াটাই তো, এই বৈচিত্র্য তো আল্লাহ চেয়েছে আমাদেরকে, তিনি তো বৈচিত্র্য চেয়েছেন সমস্ত পৃথিবীতে। পৃথিবী ভর্তি বৈচিত্র্য, তার বই, তার কেতাব, তার আয়াত, আর তার আয়াত মাত্রই বৈচিত্র্যের আয়াত। তাহলে বৈচিত্র্যের বিরোধী যারা নিরাকরণ আমাদেরকে আরবের মতন বানাতে চায়, আরবের মতন পোশাক, আরবের মতন চিন্তা করা, ট্রাইবেল আমলের চিন্তা করতে পারা, এটা তো ইসলাম বিরোধী শক্তি। তাহলে আজকে আমাদেরকে সে শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং এরা অবশ্যই এটাও মীমাংসা করতে হবে। আর একই সঙ্গে এটা করার পদ্ধতি কী করে আমি একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবো যদি আমি আমার ভাষাকে প্রথমত নিজে গ্রহণ করি। 2 নম্বর, আমার যে ধর্ম, আমার এখানে ধর্ম মধ্যে ইসলাম একটা প্রধান ধর্ম, তার মধ্যে সনাতন ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, কেমন, তার মধ্যে আবার জৈন ধর্ম আছে, 1000 বছরের লোকের ঐতিহ্য আছে। এই সমস্ত ঐতিহ্যের মধ্য থেকে যে মূল্যবোধ আমাদের জনগণের, তার যে মনের যে দাবিতে, মনের যে স্বস্তি, কেমন, ইমান মানে স্বস্তি, আশ্রয় প্রার্থনা করা, তার মনের যে আত্মার যে স্বস্তি, সেই স্বস্তিকে নির্মাণ করা, সেই স্বস্তিকে নির্মাণ করা কিন্তু আগামী দিনে বাংলাদেশ গঠনের পথ। যেমন সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি ইসলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেমন ঠিক তেমনি আপনার এই দেশের মানুষের সনাতন ধর্মের ঐতিহ্য সমান ভূমিকা রাখবে। কেন রাখবে? এই কারণ ইসলাম একটা তরুণ ধর্ম, ইসলাম মাত্র এসছে 1500 বছর, আর 1000 বছর ধরে এই দেশের ধর্ম ছিল। এবং আল্লাহ কোরআনে বলেছেন, আমি সব জাতির কাছে আমি কি পাঠিয়েছি, পথ প্রদর্শক পাঠিয়েছি। তার মানে ইসলাম আসার আগেও এই অঞ্চলে যেসব জাতিগুলো ছিল, জনগোষ্ঠী ছিল, যে সকল ধর্ম ছিল, এরাও তো আল্লাহর তরফ থেকে তার কথাবার্তা বলেছে। আপনি তো তাকে ফেলে দিয়ে আপনি নতুন করে বাংলাদেশ গঠন করতে পারবেন। আপনি ইসলাম থেকে ইসলাম থেকে শিখবেন, ইসলামের যে নীতি সেটাকে আপনি নতুন করে পরীক্ষা করবেন, পড়বেন, জানবেন, বুঝবেন, হৃদয়ঙ্গম করবেন। হৃদয়ঙ্গম করে আপনি অবশ্যই যে রসুলের যে আকীদা, তার যে পথ, সে পথ অনুসারে আপনি মজলুমের পক্ষে থাকবেন এবং জালিমের বিরুদ্ধে দাঁড়াবেন। এই হলো ইসলামের নীতি, কেমন? তো এই জায়গায় থাকলে তো আপনার বাংলা ভাষা, সাহিত্য এবং ধর্ম নিয়ে তথাকথিত বিতর্কের কোনো জায়গা নেই। কী বিতর্ক থাকবে? আপনি যদি ধর্ম থেকে আপনি নৈতিক শিক্ষা নিতে পারেন, ধর্ম থেকে ব্যবহার করতে পারেন, আপনি যদি কোরআন ভালো লাগে আপনি আরবি ব্যবহার করবেন, আমার যদি ভালো না লাগে আমি ষষ্ঠ থেকে নেব, নাহলে আমি পালি থেকে নেব, এটা সবই তো আমার সম্পদ। মূল কথা হচ্ছে আমার ভাষাটা আমি তৈরি করছি যেখান থেকে পারি। ইংরেজি থেকে আমার ভাষা ব্যবহার করি না, করি তো। তাহলে যেখান থেকে আমি পারি, যা আমার ঐতিহ্যের অন্তর্গত, যেহেতু ইসলাম আমার ঐতিহ্যের অন্তর্গত, সেখান থেকে আমি ভাষা গ্রহণ করব, কেমন? এই কথা, কোনো ছেদ ছিল না।
এই কথায় জোর দিয়ে বলতে চাই। না, প্রথমত আপনাকে যেটা দেখাতে হবে, যে বুঝতে হবে যে প্রথম দাবিটা কি ছিল। প্রথম দাবিটা ছিল একটা প্রাদেশিক সাহিত্য শাসন, এটাই ছিল যথাযথ দাবি। তো প্রাদেশিক সাহিত্য শাসনের দাবিটা আমরা অস্বীকার করে আমরা সেন্ট্রালাইজ পাকিস্তান স্টেট বানিয়েছি, এবং এই কেন্দ্রীভূত রাষ্ট্র তার যে প্রথম কর্তব্য ছিল একটা সংবিধান রচনা করা, এটা রচনা করতে সে ব্যর্থ হয়েছে। তো সংবিধান রচনা করার এই ব্যর্থতা আপনাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এটা কিন্তু আবারও নতুন করে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজির হয়েছে। পাকিস্তান ভেঙে গেছে সংবিধান রচনা করার ব্যর্থতা থেকে, কেমন? আচ্ছা, এবং শুরুর দিকে যে প্রাদেশিক সাহিত্য মানে ডিসেন্ট্রালাইজ একটা ইউনাইটেড স্টেটস অফ পাকিস্তান করবার, বা আপনি যে কোনো নাম দিন না কেন, একটা ফেডারেল একটা সরকার যদি গঠন করতেন আপনি, তাহলে কিন্তু পাকিস্তান ভাঙবার কোনো সুযোগ তৈরি হতো না। তো পাকিস্তান ভেঙে গেছে, আর পাকিস্তান তো ভেঙে যাওয়ার পর আরও ভাঙছে, কারণ 25শে মার্চের রাত্রে আপনি যে অপারেশনটা করেছেন, এই দেশে মানুষকে যেভাবে অকাতরে গুলি করে মেরেছেন এবং ভারতে তাড়িয়ে দিয়েছেন, এটা স্বভাবতই আর ফিরে যাবার কোনো উপায় ছিল। শেখ মুজিব যদি এক পাকিস্তান রাখতেও চাইতেন, এটা তিনি চেয়েছিলেন, যে তিনি মুসলিম লীগ করে এসেছেন, তার পক্ষে এটা অসম্ভব ছিল। কেমন? ফলে এই সেটা কেন ঘটেছে, তার পেছনে মেলা রাজনৈতিক কারণ রয়েছে, থাকতে পারে। ভারত একটা ভূমিকা আছে, আমেরিকা একটা ভূমিকা ছিল, এটা ঘটে গেছে। তো ঘটে যাওয়ার ফলে আপনি যখন এই আপনার উপর যখন চাপিয়ে দেওয়া হলো এই আপনাকে হত্যা করছে, আপনাকে অত্যাচার করছে, আপনাকে নিপীড়ন করছে, আপনার মেয়েদেরকে ধর্ষণ করছে, স্বভাবতই বাংলাদেশের জনগণের মধ্যে একটা বাঙালি হিসেবে তার একটা জাতিবোধটা তার প্রবল হয়ে উঠেছে, এবং এটা অত্যন্ত স্বাভাবিক। সে কারণে বাঙালি জাতিবাদের একটা ন্যারেটিভ, একটা বয়ান তৈরি হয়েছে, এবং সেই বয়ানটা টিকে থাকতে পেরেছে, কারণ এর সঙ্গে 25শে মার্চের বিভীষিকা তার সঙ্গে জড়িত, সেই ভীতিটা তার সঙ্গে জড়িত। ফলে এটাকে হিস্টোরিক্যালি বিচার করবার, বাঙালি মুসলমানের ঐতিহাসিকভাবে বিচার করবার সুযোগটা তার আসে নাই। কিন্তু যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট রূপ পরিগ্রহণ করলো, সংবিধান বদল করলো, এবং এই লুটেরা মাফিয়া শ্রেণী বাংলাদেশে ক্রমাগত লুট করতে থাকলো, তখনই লোকের মধ্যে প্রশ্নটা আসলো যে আসলে আমাদের যে দেশ গঠনের যে ভাবাদর্শিক যে ভিত্তি, মতাদর্শিক যে ভিত্তি, সেখানে মারাত্মক গলতি আছে। সেখান থেকে আমরা নতুনভাবে বাংলাদেশ গঠন করবার, গণসার্বভৌমত্ব কায়েম করবার তথ্যটা আমরা সেখান থেকে বের করে নিচ্ছি, যেহেতু আমাদের নতুনভাবে বাংলাদেশকে গঠন করতেই হবে। তার মানে প্রভিন্সিয়াল অটোনমি বাট ফেডারেল পাকিস্তান যদি টিকে থাকতো, বালুচিস্তান বালুচদের, কেমন, সিন্ধুদের, বাংলাদেশ বাঙালিদের, এর মধ্যে যদি আমরা এটাকে আমরা গড়তে পারতাম, তাহলে এই জাতিবাদী যে চেতনাটা, তাকে আপনি রাষ্ট্র গঠনের মধ্যে আপনি অন্তর্গত করতেন, রাষ্ট্রটা ভেঙে যেত না। কিন্তু আপনি যখন একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থকে চাপিয়ে দিতে চাচ্ছেন সকলের উপর, তখন এই রাষ্ট্রটা কখনো টিকবে না। এটা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে। ওই দ্বন্দ্বটা পাকিস্তান রয়ে গেছে, তো ওই দ্বন্দ্বটা পাকিস্তান রয়ে গেছে, রয়ে যাওয়ার কারণেই তো এটাকে দমন করবার জন্য আপনার আর্মি আরো ক্রমশ শক্তিশালী হয়েছে। কারণ যখনই আপনি জনগণকে অধিকার দেন, তখন তো শক্তিশালী আর্মি দরকার পড়ে না, জনগণই দেশকে প্রতিরক্ষা করে। আমাদের দেশে যেমন জনগণই করবে। 71-এ কি আপনার শুধু সেনাবাহিনী একা করেছে নাকি? জনগণ ছিল না? ছিল। তার ফলে আপনার এই রাষ্ট্র গঠনের পদ্ধতিটা এটা বিপজ্জনক, এটা টেকে না। এবং পাকিস্তানও সত্যি করতে পাকিস্তান রাষ্ট্র বলে আপনি যদি বলেন, তাহলে এটা খুব ডিফিকাল্ট, কারণ পাকিস্তান রাষ্ট্র বলতে কী বোঝায়, এটা কিচ্ছু মিন করে না। এটা ডেফিনেটলি একটা পলিটিক্যাল এন্টিটি আছে, তার জাতিসংঘে তার একটা অবস্থান আছে, কিন্তু এটা একটা জিও পলিটিক্যাল এন্টিটি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যবহৃত হয় দক্ষিণ এশিয়ায়। সরকার যে ভুল করেছে আমি অনেকবার আলোচনা করেছি, আমি এটা আলোচনা করাটা আমি কিছু ক্ষমতা বাড়তি, কারণ আপনি 8 তারিখে যেহেতু আমরা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে, এবং এই সরকার এখন কোনো রকম একটা নির্বাচন দিয়ে চলে যেতে চাইছে, ফলে এই সরকার নিয়ে আলোচনা করাটা বৃথা, সময়ের অপচয়। প্রশ্নটা হচ্ছে আমরা এর পরবর্তী ধাপটা কি হবে। প্রথমত হলো যে বাংলাদেশে অবশ্যই ইসলাম প্রশ্নের মোকাবেলা করতে হবে, প্রথম যে আমরা ইসলাম বলতে কি বুঝি, কেমন। আর এই যে আপনার কথা ধর্মীয় অনুভূতি যে প্রশ্নটা আপনার নিয়ে আসা হয়, তাহলে এইটাকে একটা বিচার দরকার। ধর্মীয় অনুভূতি তো আসলে তো মাঝে মাঝে এতে মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, কিন্তু আমরা আসলে কি করে এটা মীমাংসা করবো। 3 নম্বর, ইসলাম তো সিম্পলি নামাজ কালাম না,
কেমন? যারা মনে করে তারা নামাজ কালাম সম্পর্কে জানে বলে তারা আলেম হয়ে গেছে, এটা তো গ্রহণযোগ্য না। ফলে ইসলাম সম্পর্কে যারা সত্যি অর্থে প্রাজ্ঞ, যারা এটাকে পর্যালোচনা করতে সক্ষম, তার ইতিহাস সম্পর্কে জানেন, এই ধরনের জ্ঞানী ব্যক্তিদের নিয়ে আপনাকে ইসলামকে বাংলাদেশ গঠনের কোথায় কোন জায়গায় তার অবদানটা সঠিকভাবে হতে পারে, তার অবদানটার ক্ষেত্রে একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের গঠন করতে পারি, এটা পর্যালোচনা করা, এটাকে ধীরে ধীরে আমাদের হৃদয়ের অন্তর্গত করা, আমাদের বুদ্ধির অন্তর্গত করা এবং আমাদের রাজনৈতিক চিন্তা চেতনা এবং রাজনৈতিক কর্তব্যের মধ্যে এটাকে নিয়ে আসা, এটা হলো প্রথম কাজ, যে কাজটা আমি করার চেষ্টা করি। কেমন? এটা নিয়ে আসতে হবে। এটা যখনই আমরা নিয়ে আসবো তখন মানুষের ভীতিটা থাকবে না যে আমাকে আমার ধর্ম থেকে কেউ চ্যুতি করছে, কারণ সে বুঝবে যে ধর্ম বলতে কী বোঝায়, সে বুঝবে যে দ্বীন ইসলাম কায়েম বলতে কী অর্থ বোঝায়, সামাজিক অর্থে, কেমন, অর্থনৈতিক অর্থে, নীতিকতার অর্থে, আইনের অর্থে, ন্যায় বিচারের প্রশ্নে, সব কিছু। দেখেন একটা কথা বলি, এটা অনেকে খেয়াল করে নেয়, গায়ত্রী চক্র স্পিভাক একটা দুর্দান্ত কথা বলে গেছে, সেটা হলে তিনি ফকির লালনের একটা গানকে উৎসর্গ করে, মানে একটা গানকে ধরে কথা তিনি বলেছেন, সে মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আইন ভেজিনের রসুল। এখন লালনের এই গানের একটা পর্যায়ে আছে যে নামেরও সহিত রূপ ধ্যানে রাখিয়া যাও। দেখুন, একটা প্রথম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনি নাম নিচ্ছেন আল্লাহ, আল্লাহ নাম নিচ্ছেন, যদি আপনার রূপ ঠিক না থাকে, আল্লাহর রূপটা আসলে কি, তাহলে আপনি শয়তানের রূপকে আপনি ভজনা করতেছেন। বুঝতে পারছেন না? আপনাদের রূপ ভজনা লাগবে। আপনি নাম বলার সঙ্গে সঙ্গে আপনি কাকে কল্পনা করছেন? ধরুন আমি যদি আল্লাহ ডাকি, তখন কি বলি? তিনি দয়ালু, তিনি ক্ষমা করে দেন আমাদের অপরাধ, তিনি হিংস্র নন, তিনি নিজেকে প্রভু ডাকতে পছন্দ করেন না। কেমন আছে না? এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমার রূপ ভজনাটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমাদের সমাজে তো এই ব্যাপারগুলো এখনো পরিষ্কার না। তো সেটাকে ধরে নিয়ে তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে নামের সহিত রূপ, এই যে ভজনা তুমি করবা, তাহলে যদি তুমি সেই রূপটা ঠিকই কল্পনা করতে পারো, সত্যি সত্যি কল্পনা করো, তাহলে বাংলাদেশে, আগামী বাংলাদেশের রূপটা কেমন হবে? এটা হবে ন্যায়ের রূপ, আল্লাহর রূপ। এটা এখন আল্লাহর এই রূপটা কিসের রূপ? এটা হলো ন্যায়ের রূপ। তিনি রাজনৈতিক দিক থেকে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, মানে ইনসাফের উপর ভিত্তি করে যে রাষ্ট্র গঠিত হবে, এটা হলো আল্লাহর সঠিক রূপ। ইনসাফ কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতে তিনি চাইতেছেন আগামী দিনে বাংলাদেশে এই ইনসাফ কায়েমের যে নীতি, এর উপর দাঁড়িয়ে সে তার নতুন রাষ্ট্র গঠন করবে। দুর্দান্ত বক্তব্য। তো তিনি কিন্তু একজন চক্রবর্তী, তার নামের শেষে তার পদবী। তিনি পৃথিবীর একটা অত্যন্ত বিখ্যাত একজন দার্শনিক। তিনি এত সুন্দর একটা কথা বলেছেন যে বাংলাদেশে এই আগামী দিনের এটা হবে ন্যায়ের রূপ, এবং সেই ন্যায়ের রূপটা হবে আল্লাহ স্বয়ং, তিনি ন্যায়ের রূপ আকারে হাজির থাকবেন। তাহলে উনি বুঝতে পারতেছেন এটা, বাংলাদেশের জনগণ কেন বুঝতে পারবেন? ইনসাফ কায়েম করাটাই এখন আমাদের প্রধান এবং একমাত্র কর্তব্য, এবং ইনসাফের উপরে আমাদেরকে বাংলাদেশকে গঠন করতে হবে। এবং সেই ইনসাফের যদি আমরা তত্ত্ব সন্ধান করি, সেই ইনসাফের যে দার্শনিক দিকগুলো যদি আমরা সন্ধান করতে চাই, এটা অবশ্যই আমাদের ধর্মের মধ্যে আছে, এটা সকল ধর্মের মধ্যে আছে, শুধু আমাদের ধর্মের মধ্যে আছে না। ন্যায়ের ধারণা সকল দর্শন, সকল ভাবের মধ্যে আছে। এই ন্যায়ের ধারণার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ গঠন করতে হবে, এবং আগামী 16 ডিসেম্বর কেন্দ্র করে এটাই আমার তরফ থেকে, এটাই হবে আপনার বক্তব্য, এটাই হবে আমার মিনতি, এটাই হবে আমার আপনাদের সকলের কাছে চাওয়া, যে আমরা ন্যায় রূপ, ইনসাফের রূপটা আমরা কল্পনা করতে শিখি, এবং আল্লাহ যখন ডাকি তখন যেন আমরা এই ন্যায় রূপটা, এই ইনসাফের রূপটা আমাদের কল্পনায় থাকে, যে তাকে ডাকা মানে ইনসাফ কায়েম করা। এই রূপটা যখন আমরা আসবো, তখন আল্লাহ ডাকবো বটে, কিন্তু আসলে ভজনা করবো শয়তান। এই অবস্থা থেকে আমাদের সরে আসতে হবে, এবং আসলে ধর্ম, আমাদের আত্মিক যে উপলব্ধি, আমাদের যে রুহানিয়াত, এ সবই কিন্তু একত্রে কোন দিকে আমাদেরকে নেবে? আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে। রাষ্ট্র আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে যাবে তার ইনসাফের রূপের দ্বারা। এটাই হবে বাংলাদেশে আমাদের সত্যিকার অর্থে জনগণের মুক্তির পথ, যে ইনসাফের মধ্য দিয়ে জনগণ সামনে এগিয়ে যাবে, ইনসাফ কায়েমের মধ্য দিয়ে সকল ক্ষেত্রে। সে আপনি অর্থনীতি বলুন, সামাজিক বৈষম্য বলুন, দেখেন আমাদের এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, তারই তো মূল বক্তব্য তো ইনসাফ কায়েম করা। তো এসে গেছে আমাদের সমাজের মধ্যে এটা। তাহলে আগামী দিনে আমি খুবই ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল দেখি। আমরা উপলব্ধির মধ্যে জগতে প্রবেশ করেছি, এখন সেই উপলব্ধিকে বাস্তবায়িত করাটা এখন আমাদের কাজ।